হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের প্রতিবেশী দেশ নেপালের রাজধানী কাঠমান্ডু। আর কাঠমান্ডুকে হিমালয়ের প্রবেশপথ বলেই ধরা হয়। ভারত এবং বাংলাদেশ এই দুই দেশ থেকেই খুব সহজ উপায়ে নেপালে আসা যায়। এখানে রয়েছে অনেকগুলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। হিন্দুদের অন্যতম তীর্থস্থান পশুপতিনাথ মন্দিরও রয়েছে এখানে। আর চাইলেই কিঞ্চিত টাকার বিনিময়ে এভারেস্টের ওপর দুচক্কর মেরেই আসতে পারেন। আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভারত এবং বাংলাদেশ থেকে কিভাবে আপনি কাঠমান্ডু আসতে পারবেন, তাছাড়া এই কাঠমান্ডু শহরে কি কি ঘোরার জায়গা রয়েছে, এছাড়া এখানকার খাওয়া দাওয়া আর হোটেলের সলুক সন্ধান তো রয়েছেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঘুরতে ফিরতে। কাঠমান্ডুতে প্রথমেই চলে এসেছি বুড়া নীলকণ্ঠ টেম্পল। এখানে প্রচুর পায়রা রয়েছে, প্রচুর বাঁদর রয়েছে, আর একটা বড় বিষ্ণু মূর্তি রয়েছে শায়িত অবস্থায়। কাঠমান্ডুর বিখ্যাত জায়গা থামেল থেকে প্রায় 10 কিলোমিটার দূরে জলের ওপর শায়িত 16 ফুট কালো ব্যাসাল্ট পাথরের বিষ্ণু মূর্তি হল বুড়া নীলকণ্ঠ মন্দিরের মূল আকর্ষণ। মনে করা হয় এটি প্রায় 1400 বছরের পুরনো মূর্তি। কার্তিক মাসে 11 দিন ধরে এখানে মেলা বসে। সেই সময় ধরে নেওয়া হয় পুজো আস্থার মাধ্যমে ঘুমন্ত বিষ্ণুকে জাগ্রত করা হয়। কাঠমান্ডু শহরের বিখ্যাত জ্যাম কাটিয়ে চলে এলাম রাজবাড়িতে। আমি এখন চলে এসেছি নেপালের রাজবাড়িতে। আমার পেছনেই রয়েছে রাজবাড়ি। এখন বাজে 3:50। এখন কিন্তু বন্ধ হয়ে গেছে 3:30-র সময়। 10:30 থেকে 3:30 অবধি খোলে। 500 টাকা টিকিট। ভেতরে সমস্ত ক্যামেরা থেকে শুরু করে মোবাইল ফোবাইল ইত্যাদি ইত্যাদি সব জমা রেখেই কিন্তু ভেতরে ঢুকতে হয়। এরপর চলে আসুন বৌদ্ধনাথ। বৌদ্ধনাথ হল নেপালের কাঠমান্ডুর অন্যতম দর্শনীয় স্থান। সার্ক দেশভুক্ত লোকেদের এখানে প্রবেশ মূল্য 100 টাকা। একটি বিশাল চৌকো বক্সের ওপর একটি বড় ফুটবলের অর্ধেক কেটে বসিয়ে দিলে যে রূপ পায়, এটি দেখতে অনেকটা সেই রকম। ধরে নেওয়া হয় এখানে কাসাপা বুদ্ধের দেহাবশেষ সংরক্ষিত আছে। দণ্ডি শুধুমাত্র হিন্দু ধর্মে কাটা হয় না, বৌদ্ধ ধর্মেও কাটা হয়। 2015-র ভূমিকম্পে এই স্তূপটি প্রচণ্ড রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাঠমান্ডুতে যে কটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে, এটি তার মধ্যে অন্যতম। কাঠমান্ডুর বৌদ্ধনাথে ঘুরতে এসে একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে এদের যে স্তূপটা রয়েছে এখানে যেরকম সাদা সেরকম সাদা, মানে এটা রং করা হয়। এবং দেখলাম চুনের ডিবে বলুন বা সাদা যে রং আছে সেইটা নিয়ে কিন্তু পেছনটা রং করা হচ্ছে। কন্টিনিউয়াস এই প্রসেসটা জারি থাকে। তিব্বত থেকে নেপালে আসার জন্য এই বৌদ্ধনাথের পাশ দিয়ে রাস্তাই ব্যবহার করা হতো। এখানে সে সময় বাণিজ্য করতে আসা লোকজন বিশ্রাম নিতেন। পরবর্তীকালে রাজনৈতিক কারণে প্রচুর তিব্বতী এই এলাকায় উদ্বাস্তু হয়ে চলে আসেন এবং এর আশেপাশের বসতি স্থাপন করেন। সেজন্য বৌদ্ধনাথের আশেপাশে প্রায় 50টির মতো বৌদ্ধ গুম্ফা দেখতে পাওয়া যায়। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এখানকার যে টেম্পল কমপ্লেক্স বা জায়গাগুলো রয়েছে, বৌদ্ধ স্তূপগুলো রয়েছে, এর ভেতর দিয়ে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় বেরিয়ে যাওয়া যায়। শুধু এখানে নয়, বিভিন্ন দরবার স্কোয়ার যেগুলো রয়েছে সেখানেও একই ব্যবস্থা। আর এখানে টিকিট তো নিল 100 টাকা, সেটা আপনাদের বললাম। 100 টাকা এন্ট্রি, আর একটা করে ছোট বুকলেট দেওয়া থাকে এখানে। সেই বুকলেটটা পড়ে এই জায়গার বা এই চত্বরটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আর এর পেছনেই একটা পিস পার্ক আছে, সেটা এখানে আসলে অবশ্যই দেখে নেবেন। ধর্মচারণের বিভিন্ন পদ্ধতি আছে। 3x রামের বোতলেও কিন্তু ধর্মচারণ করা যায়। ঘুরতে ফিরতে এর পরের গন্তব্য কাঠমান্ডুর বিখ্যাত পশুপতিনাথ মন্দিরের ঠিক পেছনে বাগমতী নদীর ধারে 51 সতীপীঠের অন্যতম গুচ্ছেশ্বরী মাতার মন্দির। ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও সতীপীঠ আছে, তাদের মধ্যে অন্যতম হচ্ছে নেপাল। সেই নেপালের কাঠমান্ডুর পশুপতিনাথ মন্দিরের একদম ঠিক পাশেই রয়েছে গুচ্ছেশ্বরী মাতার মন্দির। এখানে মায়ের পাছা অর্থাৎ নিতম্বের পোর্শন পড়েছিল এমনই কথিত আছে।
ব্রজযান বৌদ্ধরা গুহ্যেশ্বরীকে বজ্রবারয়ীর রূপে ব্রজযোগিনীর কাছে পবিত্র বলে মনে করেন। মন্দিরের কূপে ঝর্ণা থেকে যে জল প্রবাহিত হয় তা বজ্রবারয়ীর জল বলে বিশ্বাস করা হয়। আমার পরের গন্তব্য নেপালের অন্যতম প্রাচীন বাগমতী নদীর ধারে পশুপতিনাথ মন্দির। আমি এখন রয়েছি পশুপতিনাথ মন্দিরে। মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ নয়। নেপালের রাজধানী কাঠমান্ডুর পূর্ব দিকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দির অবস্থিত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরটির গুরুত্ব বহু প্রাচীনকাল থেকেই। মন্দিরটি বিশেষত শিব ঠাকুরের। শিবের এখানে আর এক নাম পশুপতিনাথ। সেই প্রাচীনকালে আদিগুরু শঙ্করাচার্যের হাত ধরে এই মন্দিরের সংস্কার হয়। এ মন্দির নিয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। এই পশুপতিনাথ মন্দির ভোর 4:30 থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে, আর বিকেল 5টা থেকে সন্ধে 7টা অবধি। নিজে থেকে যিনি উদ্ভূত হয়েছেন তিনিই হচ্ছেন স্বয়ম্ভু। কাঠমান্ডুর উত্তর পশ্চিম পাহাড়ের চূড়ায় এই প্রাচীন বৌদ্ধ স্তূপে প্রার্থনা সেরে যান হিন্দু এবং বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষই। স্বয়ম্ভূতে এলে বাঁদর সম্পর্কে সাবধান, কারণ এটাকে অনেকে কিন্তু মাঙ্কি টেম্পলও বলে, মানে ফরেনাররা বিশেষত বলে। হাতে কোনো প্যাকেট নিয়ে অবশ্যই এখানে আসবেন না। স্বয়ম্ভূতে আসতে গেলে যেহেতু অনেকখানি ওপরে উঠে আসতে হয়, সেজন্য স্বয়ম্ভূ থেকে পুরো কাঠমান্ডু শহরটাকে পরিষ্কার দেখা যায়। আমার পেছনেই রয়েছে কাঠমান্ডু শহর। কাঠমান্ডু একটা শহর, ললিতপুর আরও একটা শহর। কাঠমান্ডু আর ললিতপুরকে আলাদা করে রেখেছে যে নদী, তা হলো মনোহরা। এই মনোহরা নদীর ব্রিজ ক্রস করে কিছুটা এগোলেই পড়বে মানে ললিতপুরের পাটন দরবার স্কোয়ার। আমি এখন এসেছি সেখানেই। আর একটা কথা, ইম্পর্ট্যান্ট ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমি এর আগে 2009 সালে এসেছিলাম, তখন অনেক ভালো দেখেছিলাম জায়গাটা। এখন কিন্তু 2015 সালের ভূমিকম্পে জায়গাটা, এতগুলো জায়গা ঘুরেছি, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পাটন দরবার স্কোয়ার। প্রতিটা মন্দির প্রায় ভগ্ন, অনেকগুলো রিস্টোর করা হয়েছে। এখনও প্রচুর মন্দিরের রিস্টোরেশনের কাজ চলছে। নেপালে যে 3টি দরবার স্কোয়ার আছে তার মধ্যে অন্যতম মনোহরা নদীর পাশে নেপালের প্রাচীন শহর তথা প্রাচীন রাজধানী ললিতপুরের পাটন দরবার স্কোয়ার। সন্ধ্যেবেলা কিংবা বিকেলবেলার দিকে এলাকার আশেপাশের লোক সবাই চলে আসে এই দরবারে। এই পাটন দরবার স্কোয়ারে 3টে মূল চক আছে। একটা হচ্ছে মূল চক, একটা হচ্ছে কেশব নারায়ণ চক, আর একটা হচ্ছে সুন্দরী চক। অন্যান্য দেশ কিংবা সার্ক কান্ট্রিভুক্ত দেশগুলোর লোকেদের টিকিট লাগলেও নেপালি লোকেদের এখানে প্রবেশ অবাধ। ইন্ডিয়ান কারেন্সিতে 160 আর নেপালি কারেন্সিতে 250 টাকা লাগবে এর ভেতরে ঢুকতে। এই পাটন দরবার স্কোয়ার এবং স্বয়ম্ভু নিয়ে ডিটেলস ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। ওপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। কাঠমান্ডু দরবার স্কোয়ার বসন্তপুর দরবার স্কোয়ার বা হনুমান ধোকা নামেই পরিচিত। 4র্থ থেকে 8ম শতাব্দীর মধ্যে লিচ্ছবি রাজাদের সময় এই দরবার স্কোয়ার স্থাপন করা হয়। তবে 17th সেঞ্চুরিতে রাজা প্রতাপ মল্লের শাসনকালে কাঠমান্ডুর এই দরবার এক উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে। কাঠমান্ডুতে রাজারা আগে এখানে দরবার বসাতো, এখন এখানকার লোকেরা বসায়। চারিদিক যে প্যাগোডার স্টাইলের যে এগুলো রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে, এখানকার লোকেরা সন্ধেবেলা সারা দিন বসে আড্ডা মারে। তুলনামূলকভাবে একটা ছোট জায়গার মধ্যে অসংখ্য মন্দির, প্রাসাদ ও বিভিন্ন উঠোনের সঙ্গম স্থল বলতে যা বোঝায় তাই হলো হনুমান ধোকা। এখানে দেখার মধ্যে রয়েছে তেলেজু মন্দির, জগন্নাথ মন্দির, কুমারী মন্দির, নাজাল চক, নরসিংহের মূর্তি, শ্বেত ভৈরব, ত্রিভুবন মিউজিয়াম, কাল ভৈরব ইত্যাদি। আমি কাঠমান্ডু দরবার স্কোয়ারের কাছেই আসান মার্কেট থেকে রিক্সা করে এসেছিলাম থামেল। চাইলে আপনিও পারেন। মুখে বিভিন্ন রকম আওয়াজ করতে করতে রিক্সা চলেছে আমাদের আসান মার্কেট, আসান স্কোয়ার বা আসান মার্কেট থেকে আমরা এখন যাচ্ছি থামেলের দিকে। 200 টাকা আইসি। থামেল নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত একটি বাণিজ্যিক এলাকা।
থামেল তার সরু গলির জন্য বিখ্যাত। এই গলিগুলিতে রয়েছে বিভিন্ন ছোট ছোট দোকান, হোটেল, ট্রাভেল এজেন্সি, রেস্তোরাঁ, পাব, ক্লাব, সবকিছু। সবচেয়ে বড় কথা, নেপালি পুরো ফ্লেভার আপনি এখানে পাবেন। চলে এসছি থামেল, কাঠমান্ডুর সব থেকে বড় মার্কেট প্লেস, এবং এখানে কিছু এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। এখানকার সরু সরু গলি দিয়ে শুধু পথচারীরাই যায় না, পাশাপাশি গাড়ি, সাইকেল, রিক্সা, দুচাকা গাড়ি, ট্যাক্সিও চলাচল করে। চলে এসেছি নেপালের একদা রাজধানী ভক্তপুরে। এই ভক্তপুর হচ্ছে একটা কমপ্লেক্স, একটা সিটি যেরকম হয় সেই রকম প্রাচীন নেপালের রাজধানী ছিল। তা এখানে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কাটতে হবে, সেটা হচ্ছে 350, আমাদের নেপালি কারেন্সিতে হচ্ছে 500 টাকা করে। কেটেছি, সঙ্গে একটা করে বুকলেট ওরা দিয়ে দিয়েছে। আর কাঠমান্ডু থেকে এই ভক্তপুর হচ্ছে মোটে 17 কিলোমিটার। ভক্তদের শহর হলো ভক্তপুর। ভক্তদের শহর হলেও ভক্তপুরের আগের নাম ছিল ভাদাগাঁও, অর্থাৎ ধানের শহর। 8ম থেকে 15 শতক পর্যন্ত এই জায়গা নেপালের রাজধানী ছিল। বাঙালির প্রিয় মিষ্টি দই নেপালেও পাওয়া যায়, ভক্তপুরে পাওয়া যায়। ভক্তপুরে যে দইয়ের দোকানটার সামনে দাঁড়িয়ে রয়েছি, কিং অফ ইয়োগার্ট, নেপালের সবচেয়ে সেরা দই নাকি এখানেই পাওয়া যায়। এখানকার মন্দিরগুলোর মধ্যে রয়েছে রামেশ্বরম, কেদারনাথ, বদ্রীনাথ, দ্বারকানাথ, তেলেজু ভবানী মন্দির, ভৈরব মন্দির, সিদ্ধি লক্ষ্মী মন্দির ইত্যাদি। দরবার স্কোয়ারে আমার ঠিক পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তখন ছিল আর কি তখনকার দিনের দরবার। 55টা জানলা রয়েছে, সেই জন্য বিখ্যাত। তার পাশেই তেলেজু ভবানী টেম্পলের দরজা, ঢোকার দরজা। এই দরবার এখানে ছিল বলেই এই পুরো এলাকাটার নাম দরবার স্কোয়ার। চারিদিকে শুধু মন্দির, মন্দির আর মন্দির। কাঠমান্ডু শহরে এসছেন, অথচ ক্যাসিনোতে ঘুরে যাবেন না, তা কি কখনো হয়? আর ক্যাসিনোতে এলেই যে খেলতে হবে এরকম কোনো মানে নেই। এই কাঠমান্ডুতে ছোট, মাঝারি, বড় 3 রকমের ক্যাসিনোই রয়েছে। কোনো স্পেসিফিক ক্যাসিনোর নাম আমি করব না, তবে এখানে আসতে হলে অবশ্যই আপনার আই কার্ড সঙ্গে নিয়ে আসবেন। ভারতীয়দের ক্ষেত্রে আধার কার্ড চলে, তবে নেপালি নাগরিকদের ক্যাসিনোতে ঢোকার নিয়ম নেই। ক্যাসিনোগুলো আবার বিভিন্ন প্যাকেজেও চলে। আপনার খাওয়া দাওয়া, খেলা, হোটেল থেকে পিক অ্যান্ড ড্রপ সমস্ত ফেসিলিটি নিয়ে 3.5 থেকে 4,000-এর মধ্যে প্যাকেজ পাওয়া যায়। পকেটে যদি আপনার রেস্তো থাকে, তাহলে কাঠমান্ডু শহর থেকে জীবনের সেরা অভিজ্ঞতাটা নিয়ে ফিরতে পারেন। আমি বলতে চাইছি, মাউন্টেন ফ্লাইটে করে এভারেস্টের মাথার ওপর ঘুরে চলে আসুন। ঝকঝকে রোদ উঠলে শুধু এভারেস্ট কেন, এভারেস্টের আশেপাশে যতগুলো শৃঙ্গ আছে সবকটাই আপনার দৃষ্টিগোচর হবে, এবং ফ্লাইটের মাইকে ওরা সমস্ত কিছু গুছিয়ে বলে দেবে। এজন্য আপনাকে মাথাপিছু দিতে হবে 8,700 টাকা। আপনাদের স্মৃতির মণিকোঠায় একটা এক্সট্রা পালক যে যোগ হবে, একথা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তবে এক্ষেত্রে আমার একটা ছোট্ট সাজেশন আছে, কাঠমান্ডু শহরে এসে ওয়েদার দেখে তবেই ডিসিশন নিন এভারেস্ট দেখার জন্য ফ্লাইটে উঠবেন কি না। ওয়েদার ঝলমলে থাকলে চোখ কান বুজে উঠে পড়ুন। কাঠমান্ডুর যে কোনো হোটেলকে বললে ওরাই টিকিটের ব্যবস্থা করে দেবে, কিংবা আপনি সাইটে গিয়ে নিজেই টিকিট কেটে নিতে পারেন। সাধারণত সকালের দিকেই এই ফ্লাইটের ব্যাপারটা চলে। ভোরবেলা 6টা, 6:30টার মধ্যে বেরিয়ে পড়লে সকাল 9টার মধ্যে আপনি এভারেস্ট দেখে ফিরে পড়তে পারবেন। নেপাল সার্কভুক্ত দেশ, তাই বাংলাদেশিদের জন্য বিনামূল্যে অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে। নেপালের ভিসা পেতে আপনাকে নেপাল অ্যাম্বাসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অন অ্যারাইভাল ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। সাধারণত 1 দিন লাগে নেপালের ভিসা পেতে। ঢাকা থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইটে চলে আসা যায়। ঢাকা থেকে কাঠমান্ডু আসতে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর ভারতীয়রা স্থলপথ কিংবা উড়ান দুরকমভাবেই কাঠমান্ডু চলে আসতে পারেন। ফ্লাইটে কাঠমান্ডু আসতে হলে আপনাকে নামতে হবে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, আর স্থলপথে এলে ট্রেনে করে চলে আসুন রক্সোল। সেখান থেকে নেপাল বর্ডার ক্রস করে বীরগঞ্জ থেকে সরাসরি কাঠমান্ডু যাবার পাস পাওয়া যাবে। সময় লাগে 6 ঘন্টার মতন। এছাড়াও ভারত থেকে নেপালে আসার আরও বিভিন্ন রুট রয়েছে।
বাঙালিদের মতো নেপালিদেরও প্রিয় খাবার ডাল ভাত। নেপালের জনপ্রিয় খাবার নেপালি থালি, যাতে ডাল ভাত সবজি ছাড়াও মুরগি বা খাসির মাংস থাকে। নেপালের সব জায়গাতেই নেপালি থালি সহজলভ্য। এছাড়াও নেপালিরা মোমো, সিঙ্গাড়া, নানা রকম পিঠে খেতেও পছন্দ করে। সারা বছরই আপনি কাঠমান্ডু আসতে পারেন, তবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কাঠমান্ডু আসার সেরা সময়। এই সময় আকাশ পরিষ্কার থাকে আর অনেক দূর থেকে হিমালয়ের দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে আসার জন্য অবশ্যই ঠান্ডার জামা কাপড় নিতে ভুলবেন না। আমার কথা যদি মেনে চলেন তাহলে থামেল কিংবা পশুপতিনাথ মন্দিরের আশেপাশে হোটেল নিন। থামেলে হোটেল নিলে বিভিন্ন মার্কেটিং এবং খাওয়া দাওয়ার সুবিধা রয়েছে, আর পশুপতিনাথের কাছাকাছি হোটেল নিলে দুবেলা পশুপতিনাথের দর্শন সেরে নিতে পারবেন। তাছাড়াও পুরো কাঠমান্ডু শহরটাকে ঘুরে দেখার জন্য ট্যাক্সিরও ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু ট্যাক্সির রেট একটু বেশি, তবে বার্গেন করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। এইভাবে চললে 2 নাইটস 3 ডেজের মধ্যে পুরো কাঠমান্ডু শহর আপনি ঘুরে ফেলতে পারবেন। কাঠমান্ডু শহর কেমনভাবে ঘুরবেন আশা করি সেই আইডিয়া আপনি পেয়ে গেছেন। পরের পর্বে নেপাল কেমনভাবে ঘুরবেন আসছি সেই পর্ব নিয়ে। তবে কেমন লাগলো এই ভিডিওটা সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে সামনের পর্বে।